হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতী সিরিজের ভূতের বাসায় কলাবতীর তৃতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে ভূতের বাসায় কলাবতীর তৃতীয় এবং শেষ পর্ব। পরদিন সকালে ঘন্টু আর ব্যাং কাকার সঙ্গে সুশি গেল সরাদের বাড়ি দাসপাড়ায়। রাত্রে কলাবতী সুশির সঙ্গে পরামর্শ করে ঠিক করে সে বাইরের মেয়ে, সুশি বলতার। এই ব্যাপারে বাইরের কারোর নাক গলানোর থেকে স্থানীয় কেউ কথা বললে সেটা বেশি গুরুত্ব পাবে। সরার কাছে ওরা শুনেছে নগদ 3.5 লাখ টাকা একটা বড় অ্যাটাচি কেসে ভরে শ্যামপুকুরের ব্রজদা এই বলতায় এসে তার বাবা বিরাজ দাস আর মা সুখদা অর্থাৎ সুখী দাসের হাতে দিয়ে গেছে। তখন সরা ছিল ইন্ডিয়া ক্যাম্পে সল্টলেকের সাই হোস্টেলে। ব্রজদা টোকেনটা চেয়েছিল। সরা বলেছিল টোকেন ব্রাদার্সের পতিত ভট্টাচার্যের কাছে রয়ে গেছে। আসলে মিথ্যে বলেছিল, মিথ্যে ডায়েরি করেছিল। ওটা তখন তার কাছেই ছিল, এখন সেটা কলাবতীর হেফাজতে। কলাবতী ছিপ নিয়ে নৌকোয় বসেছিল ঘাট থেকে কিছুটা দূরে, দিঘিতে। দুবার ছিপে টান দিয়ে একটাও মাছ পায়নি। বিরক্ত হয়ে দাঁড় বেয়ে ঘাটের দিকে আসছে। তখন সুশির ডাক সে শুনতে পেল। কি হলো রাজি? নৌকো থেকে নেমে ব্যগ্র কলাবতী জানতে চাইল। রাজি, কোনো মতে পালিয়ে বেঁচেছি। সুশি হাঁপ ছাড়ার ভাব দেখিয়ে বলল, কি একখানা মহিলারে বাবা, বলে টাকা ফাঁকা ফেরত হবে না। আমাদের ভয় দেখিয়ে গেছে, ছোট বন্দুক দেখিয়ে বলেছে দানা খাইয়ে দেবে। ঠিক আছে, আমরাও ঘোলের পানা খাইয়ে ছাড়ব। টাকা ছাড়বে না কালু। সরার বাবা মনে হলো নিমরাজি, কিন্তু মা একদম নয়। কলাবতী বলল, তোরা ব্যাপারটা বুঝিয়ে বলেছিলি? ব্যাং কাকা যতটা সম্ভব বলার বলেছেন। লোকগুলো আমাদের বাড়িতে এসে সরাকে খুঁজে গেছে। ওদের সন্দেহ সরা আমাদের বাড়িতে লুকিয়ে আছে। আমরা এখন বিপদে পড়েছি। বলে গেছে টাকা ফেরত না পেলে সরার হাঁটুতে গুলি করে চিরতরে ওর খেলার জীবন শেষ করে দেবে। ব্যাং কাকা অনেক করে বোঝালো, কিন্তু সরার মা কিছুতেই বুঝবে না। দুটো ক্লাব থেকে 7.5 লাখ টাকা অ্যাডভান্স পেয়েছে। এত টাকা ওরা হাতে পেয়ে কীরকম যেন আধা পাগল হয়ে গেছে। ছেলের হাঁটু যাবে তো যাক, তবু টাকা ছাড়বে না। সুশি এক নিঃশ্বাসে বলে গেল, ওদের বাড়িতে আর আছে কে? দুটো দিদি, বিয়ে হয়নি, ঘন্টু বলল। সুশি যোগ করল, বাড়িটা টালি চালের, প্লাস্টার খসে ইট বেরিয়ে পড়েছে। দুখানা মাত্র ঘর আর একটা রক। তার মেঝেতে সিমেন্ট নেই। আমরা ভেতরে আর ঢুকিনি। সরার মা আরও কি বলল জানিস? পরের বছর ছেলে শ্যামপুকুরে খেলবে, এই টাকা তারই অ্যাডভান্স। এবছর ছেলে খেলবে ব্রাদার্সে। কলাবতী বলল, যদি সরাকে সামনের বছর শ্যামপুকুরে দরকার না হয় তাহলে 3.5 লাখ টাকা তো ফেরত দিতে হবে। সুশি বলল, ব্যাং কাকা তাও বলেছেন, সরা যদি বড় কোনো চোট পায়, ওর খেলা যদি পড়ে যায়, তাহলে শ্যামপুকুর তো ওর দিকে ফিরেও তাকাবে না। কিন্তু মহিলার এক কথা, যে টাকা ঘরে একবার ঢুকেছে আর তা বেরোবে না। ঘন্টু বলল, সুখী কাকিমা খুব কষ্ট করে সংসার চালান। বিরাজ কাকা শেওড়াফুলিতে একটা মিষ্টির দোকানে কাজ করেন। বড় মেয়ের বিয়ের কথা হচ্ছে, পাত্র প্রাইমারি স্কুলে পড়ায়। চেয়েছে মোটর বাইক, কালার টিভি আর একটা ঘর তোলার টাকা। কলাবতী কিছুক্ষণ ঘন্টুর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, চলো সরার সঙ্গে একবার কথা বলি। ওর বুট আর প্যান্ট জোগাড় হয়েছে? হয়েছে। ব্যাং কাকা কথা বলছিলেন সরার সঙ্গে আজকের খেলা প্রসঙ্গে। লোক লাগিয়ে জেনেছেন কলকাতার প্লেয়াররা রিপ্লে খেলার জন্য যে টাকা চেয়েছে বিদ্যুৎপুর তা দিতে পারবে না, তাই কলকাতা থেকে কেউ আসছে না।
এটা রীতিমতো সুখবর। আরও বললেন তিনি রটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কটক থেকে ওড়িশার সন্তোষ ট্রফি প্লেয়ার স্বরানন্দ মহাপাত্র তারকেশ্বরে মানতে চুল দিতে এসেছিল। ওখানকার এক পাণ্ডাকে ধরে তিনি স্বরানন্দকে বোলতায় এনে ফেলেছেন। আজ সে বিএসসির স্ট্রাইকার খেলবে। কলাবতীতে দেখে ব্যাংক কাকা বললেন, সরার মা যা বলল তা আমি ওকে বলেছি। মোটর বাইক আর যখন আসেনি মনে হয় আর আসবে না, কিন্তু বিপদের সম্ভাবনাটা তো রয়েই গেল। তা তো রইলই। সরার মুখে দুশ্চিন্তার ছাপ। চিন্তিত মুখে কলাবতী বলল, অত টাকা বাড়িতে রাখাটাও তো বিপজ্জনক। বাড়িও তো খুব শক্তপোক্ত নয়, যে কোনো দিন ডাকাতি হয়ে যেতে পারে। সুশি বলল, ডাকাতরা এখন যা সাহসী হয়েছে, কলকাতায় দিনের বেলা ভিড় বাসেও ডাকাতি হচ্ছে, ভিড় ট্রেনে গুলি করে দিব্যি পালিয়ে যাচ্ছে। বলতে বলতে সে শিউরে উঠল। দরজার যা অবস্থা দেখলুম, একটা টোকা দিলেই ভেঙে পড়বে। তারপর বাক্স ভেঙে টাকা বার করে নিতে 2 মিনিট। সে দুটো আঙুল তুলে দেখালো। টাকা পাওয়া অত সোজা নয়। সরা তাচ্ছিল্য ভরে বলল, ব্রাদার্সের টাকা পলিথিনে 4টে ব্যাগে মুড়ে মা পেছনের ডোবায় ইট বেঁধে ডুবিয়ে রেখেছে। আর শ্যামপুকুরের টাকা? কলাবতী উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল। তারও ব্যবস্থা হয়েছে। রান্নাঘরের মাচায় চালাকাটের ভেতর থলে ভরে অ্যাটাচিটা রাখা আছে। ডাকাতের বাবাও খুঁজে পাবে না। সরার 2 চোখে চাপা গর্ব। বুদ্ধিটা আমারই। যাক, ডাকাতরা তাহলে খুঁজে পাবে না। কলাবতী হাঁপ ছাড়ল। কিন্তু তুমি বাঁচবে কি করে? শ্যামপুকুর বলছে তুমি তাদের, ব্রাদার্সও ক্লেম করছে। এই টানা পড়ে তুমি তো কোনো দিকেই যেতে পারবে না। সরা মুষড়ে পড়ল। একটা ক্লাবের টাকা ফিরিয়ে না দিলে বছরটা আমার নষ্ট হবে। আইএফএ আমায় ট্রান্সফার দেবে না। মা যে কী সর্বনাশ আমার করতে বসেছে তা জানে না। সরা মাথা নিচু করে 2 হাতে কপাল চেপে ধরল। ঘরের সবাই মুখ চাওয়াচাই করল সরার মানসিক যন্ত্রণা দেখে। কলাবতী ফিসফিস করে সুশীর কানে কয়েকটা কথা বলে সরাকে বলল, তুমি এই নিয়ে আর ভেবো না। আজকের ম্যাচটা খোলা মনে খেলে দাও। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা আমি দেখছি। পতিত ভট্টাচার্যের ফোন নাম্বার আর ঠিকানাটা দাও। উনি করেন কি? হাইকোর্টের অ্যাডভোকেট। তাই নাকি? আমার কাকাও তো হাইকোর্টে প্র্যাকটিস করে। স্বরানন্দ মহাপাত্র, এবার ম্যাচের কথা ভাবো। সুশি, আয় তো, একটু কথা আছে। কলাবতীর সঙ্গে সুশি ঘর থেকে বেরিয়ে গেল। দোতলা শোয়ার ঘরে এসে কলাবতী বলল, আবার সেই স্কুল স্পোর্টসের গো অ্যাজ ইউ লাইকের মতো ব্যাপারটা করলে কেমন হয় বলতো? সেদিন গুন্ডা সেজেছিলুম, এবার ডাকাত। বিখ্যাত মেকআপ ম্যান রাঙাদাকে দরকার, আর ঘন্টুকেও। ভ্যাবাচাকা খেয়ে সুশি বলল, তার মানে? বলছি। কলাবতী বুঝিয়ে বলতে শুরু করল। যত ভিড় হওয়ার কথা তার দ্বিগুণ ভিড় হয়েছে বোলতার ফুটবল মাঠে শুধু ওড়িশার স্বরানন্দকে দেখার জন্য। ব্যাংকাকার কেরামতি আছে। সকালে কয়েক ঘন্টা সাইকেল রিকশায় মাইক আর চোঙা দিয়ে যে প্রচার তিনি ক্লাবের 2টি ছেলেকে দিয়ে চালিয়েছেন, তাতেই দর্শক সংখ্যা 1000 বেড়ে 6000-এ পৌঁছে গেছে। এটা বোলতার মাঠের রেকর্ড। খেলা শুরুর 10 মিনিট আগে একটা বেড কভারে মাথা আর শরীর মুড়ে সরা পৌঁছলো ক্লাব ঘরে। ড্রেস করে বুট পায়ে দিতে গিয়ে ঝামেলা হলো। বুটটা ছোট। বুড়ো আঙুল দুটো কুকড়ে গুটিয়ে না রাখলে জুতোর মধ্যে পায়ের পাতা ছড়ানো যাচ্ছে না। কি করা যায়? ভূদেব খেটো একজনকে ডেকে বললেন, দৌড়ে ফণিচাটুর্যের বাড়িতে যা। বুটের বুড়ো আঙুলের জায়গা দুটো বটি দিয়ে এক্ষুনি কেটে নিয়ে আয়। রেফারি তখন মাঠে টিম নামার জন্য হুইসেল দিচ্ছেন। যার বুট ধার করা হয়েছে সে বেঁকে বসল। বুট সে কাটতে দেবে না। ব্যাংকাকা আর ভূদেব একান্তে ছোট্ট একটা বৈঠক সেরে তাকে জানিয়ে দিলেন নতুন বুট কিনে দেওয়া হবে। বিদ্যুৎপুর টিম মাঠে নেমে পড়েছে। রেফারি ঘন ঘন হুইসেল দিচ্ছেন,
বিএসসিকে মাঠে নামার জন্য। কিন্তু নামবে কি করে? স্বরানন্দের কাটা বুট তখনও যে ফিরে আসেনি। ক্লাব ঘরের সামনে দড়ি দিয়ে ঘেরা ভিআইপি এনক্লোজার, সেখানে চেয়ারে বসে কলাবতী, সুশি আর ঘন্টু। তাদের কিছুটা উত্তেজিত, উৎকণ্ঠিত দেখাচ্ছে। বিএসসি দল মাঠে নামল স্বরানন্দকে ছাড়াই। বুট তখনও এসে পৌঁছয়নি। ব্যাংক কাকা মাঠে গিয়ে রেফারিকে অনুরোধ করলেন 5 মিনিট অপেক্ষা করে খেলা শুরু করতে। জেলার পাশ করা রেফারি অনুরোধ রক্ষা না করে কাটায় কাটায় 4:30তে কিক অফের হুইসেল দিলেন। 3 মিনিটের জায়গায় বিএসসি সেম সাইড গোল খেয়ে বসল। স্টপার একটু জোরেই আচমকা ব্যাক পাস করেছিল প্রথম পোস্টে। গোলকিপার ছিল দ্বিতীয় পোস্টে। তারপরেই মাঠ ঘিরে তুমুল হাততালি উঠল উড়িষ্যার স্বরানন্দ মহাপাত্রকে মাঠে নামতে দেখে। ওরা তিনজন নিজেদের মধ্যে চোকাঝুকি করে হাততালি থামার আগেই চুপিসারে ভিড় ঠেলে বেরিয়ে এলো। সুশি বলল, কালু তাড়াতাড়ি কর, দৌড়ো। ঘন্টু বাধা দিয়ে বলল, একদম নয়, লোকের চোখে পড়ে যাবে, বরং একটু জোরে হাঁটো। রাঙাদা রেডি হয়ে থাকবে বলেছে। রাস্তায় জনমানুষ নেই যে ওরা চোখে পড়বে। মানুষজন তো এখন ফুটবল মাঠে। সুশীদের বাড়িতে পৌঁছতে মিনিট 5 লাগলো। রাঙাদা সত্যিই রেডি হয়েছিল মেকআপের বাক্স খুলে। আসছি বলেই কলাবতী ছুটে দোতলা শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। একটু পরেই দরজা খুলে বেরিয়ে এলো অন্য এক কলাবতী। পরনে নীল জিন্স, পায়ে স্নিকার, ঘন্টুর এনে দেওয়া ঢলঢলে কালো ফুল শার্ট, চোখে সানগ্লাস, চুল টেনে গোছা করে রাবার ব্যান্ড দিয়ে প্রাচীন জাপানি যোদ্ধা সামুরাইয়ের মতো বাঁধা, মাথায় ক্রিকেটারদের ক্যাপ। বারান্দার দুধার দেখে নিয়ে ছুটে নেমে এলো পাতলা গড়নের শ্যামলা রঙের ছিপছিপে একটা ছেলে। নিচের ঘরে ঢুকতেই কলাবতীকে দেখে ঘন্টু আর রাঙাদার চক্ষু চড়ক গাছ। সুশি বলল, হাই। ক্যা হাই হাই কাট্টা? কর্কশ চোঁয়ারে স্বরে কলাবতী বলল, জানতা হাম কौन है? भागलपुर का कालू प्रसाद पासवान है। हाई माई करेगा तो एक झापड़ लगाएगा। বলে সে সুশির দিকে এগিয়ে চড় মারার জন্য হাত তুলল। কালুজি মুঝে মাফ কর দিজিয়ে। সুশি মুখে ভয় ফুটিয়ে হাত জোর করল। রাঙাদা বলল, তাহলে কারভালোর দাড়িটা লাগিয়ে দিই। কলাবতী বলল, না না, সাহেবের কটা দাড়ি নয়। তাহলে শাহজাহানের দাড়ি। ফ্রেঞ্চ কাট নেই? সুশি বলল। কি যে বলো, বড় বড় মেকআপ ম্যানদের কাছে। থুতনিতে দাড়ি লাগাবার পর সবাই নানান দিক থেকে কলাবতীকে দেখল। ঘন্টু বলল, গাল দুটো বড্ড প্লেন, নরম নরম দেখাচ্ছে। একটা লম্বা ঝুলফি হলে ভালো হয়, আর পাতলা একটা গোফ, চীনা ম্যানদের মতো। 3 মিনিটের মধ্যে কলাবতীর গোফ ও ঝুলপি গজিয়ে গেল। পিস্তল? সুশি বলল। রাঙাদা একটা খেলনা পিস্তল বাক্স থেকে বার করল। একটা ফোল্ডিং ছোঁড়াও। স্প্রিং টিপতেই বেরিয়ে পড়ল ঝকঝকে 6 ইঞ্চি ফলা। কলাবতী পিস্তলটা কোমরের কাছে প্যান্টে গুজে ছড়ার ফলাটা মুড়ে হিপ পকেটে রাখল। রেডি। সরার বাবা এখন শেওড়াফুলিতে কাজে গেছে। বাড়িতে এখন মা আর 2 মেয়ে। ঠিক আছে, এবার অ্যাকশন। স্বাভাবিক স্বরে কলাবতী বলল। কিন্তু কিন্তু করে ঘন্টু বলল, এই ড্রেসে কলকাতায় হাঁটলে কেউ তাকাবে না, কিন্তু বলতায় লোকে তাকাবে। মিনিট 4-5 তো এখান থেকে দাসপাড়া হেঁটে যেতে লাগবে। সুশি সমস্যাটা মিটিয়ে দিল। এর ওপর একটা শাড়ি পরে নিলেই হবে। আমরা তো দাসপাড়া পর্যন্ত সঙ্গে যাচ্ছি। ঘন্টু দূর থেকে বাড়িটা দেখিয়ে দিলে কালু শাড়ি খুলে ওর হাতে দিয়ে এগিয়ে যাবে। ঘন্টু, তুমি ব্যাংক কাকা সাইকেলটা নাও। কাজ হয়ে গেলেই কালুকে সাইকেলে পাই পাই পালাতে হবে। আমি শাড়ি আনছি। দোতলা থেকে সুশি তার ধনে খালি দূরে শাড়ি নিয়ে এলো। আট পৌড়ে ভাবে পরে কলাবতী ক্যাপ আর সানগ্লাস খুলে ঘোমটা দিয়ে সেটা টেনে রইল, এমনভাবে যাতে দাড়ি ও জুলফি ঢাকা পড়ে। জুতোটা অবশ্য ঢাকা গেল না। হর হর মহাদেব। সুশি স্লোগান দেওয়ার ভঙ্গিতে চাপা গলায় বলল, এবার নয়া বর্গির হানা শুরু হবে।
ওরা বাড়ি থেকে বেরোনো মাত্র শুনল মাঠ থেকে ভেসে আসা ও শব্দে প্রচণ্ড উল্লাসধ্বনি। ঘন্টু আনন্দ চেপে বলল, বলতা গোল দিল। বাবার সড়কে ওরা দেখা পেল শুকনো ডালপালা মাথায় নিয়ে চলা এক বুড়ির, একটি কুকুর, দুটি ছাগল আর যাত্রী ভর্তি এক ট্রেকারের। দাসপাড়ায় ঢোকার মুখে আবার হো শব্দ বলতার আকাশ ভরিয়ে দিল। সুশি বলল, বোধহয় সরানন্দর অ্যাকশন শুরু হয়েছে। ঘন্টু হাসি চেপে মাথা নাড়ল। কলাবতী গম্ভীর, সে এখন মনোনিবেশ করছে আসন্ন অ্যাকশনের জন্য। ওই যে নিম গাছের পেছনে টালির চালের বাড়িটা। ঘন্টু প্রায় 70 গজ দূর থেকে উত্তেজিত চাপা গলায় দ্রুত কথা বলে আঙুল তুলে দেখালো, শাড়িটা খুলে দাও, আমি আর সুশি সড়কে দাঁড়াচ্ছি। গলা থেকে গোড়ালি পর্যন্ত ম্যাক্সি পরা, গোলগাল মুখ, মাঝারি আকৃতির সরার ছর্দি ঘর থেকে সবে বাইরের রকে বেরিয়েছে। হাতে একটা বালতি। বেড়ার দরজা সরিয়ে বিদঘুটে সাজের একটা লোককে ঢুকে পড়তে দেখে থমকে দাঁড়ালো। কাকে চাই? সব কইকো। কলাপতি এক লাফে সিঁড়ির 2 ধাপ পেরিয়ে রকে উঠল। ঘর মে কন কন হ্যায়? ওর স্বরে যথাসম্ভব পুরুষালী রুক্ষতা আনার চেষ্টা। হ্যাঁ, কি বলছেন? অবাক এবং ভীত গলা আর চোখ। ঘরে কন কন আছে? মা আর আমি। তোমারা বহন কাহা? ধমকে উঠল কলাবতী। বহন মানে দিদি? ঢোক গিলল। দিদি মাঠে খেলা দেখতে গেছে। বহুত আচ্ছা, ঘর মে ঘুসো। কলাবতী আঙুল দিয়ে ঘরের দরজা দেখালো। মেয়েটি ফ্যালফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। খারা হ্যায় কেউ? ক্যা কালা হো গিয়া? ঘুসো। কলাবতী কাঁধে এবার ধাক্কা দিল বেশ জোরেই। মেয়েটি টলে গিয়ে দরজা ধরে ফেলল। ঝট করে পকেট থেকে ছোড়াটা বার করে সে স্প্রিং টিপল। ছিটকে বেরোনো ফলাটার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে মেয়েটির মুখ দিয়ে হাঁ হাঁ একটা আওয়াজ হলো। তারপর চিঁচি করে মা মা বলে উঠল। কি রে সুমি? ভেতর থেকে গলা শোনা গেল। কার সঙ্গে কথা বলছিস? রান্নাঘর থেকে বেরিয়ে কৌতূহলী চোখে শোয়ার ঘরে ঢুকেই লম্বা রুগ্ন চেহারার সুখী দাসের চোখ স্থির হয়ে গেল। ডাকাত। কি কি চাই? तुम ভালোই জানতা কি চাই। কাহা হ্যাঁ वो অ্যাটাচি কেস? ले आओ, জলদি করো। কলাবতী ছোড়াটা ঠেকালো সুমির পেটে। কি বলছেন? কিসের অ্যাটাচি কেস? সুখী দাসের প্রাথমিক ধাক্কাটা কেটে এখন বোধ শক্তি ফিরে এসেছে। গলা স্বরে জোর এসেছে। কিসের অ্যাটাচি কেস? দেখেগা। কলাবতী ছোড়ার ডগাটা সুমির পেটে ঠেকিয়ে চাপ দিল। ও মা গো, পেটে ঢুকিয়ে দিচ্ছে গো। সুমি আর্তনাদ করে উঠল। अभी तक नहीं ढुकाया, लेकिन ऐसा माफिक ढुकाएगा। কলাবতী সুমির পেটের সামনে বাতাসে ছোড়াটা বিধিয়ে এপাশ ওপাশ ডাইনে বাঁয়ে আড়াআড়িভাবে চালিয়ে বুঝিয়ে দিল তার পরের কাজটা কি হবে। সুমি 2 হাতে মুখ ঢেকে ডুকরে উঠে ধীরে ধীরে বসে পড়ল। মা, আমার নাড়ি বুড়ি বার করে দেবে গো। জলদি করো, বার করো অ্যাটাচি। बाहर में हमको 2 दोस्त सुशील प्रसाद और घंटालाल बम हाथे खड़ा है। हमको देरी देखेगा तो वो लोग अधैर्य हो जाएगा। समझा है क्या बोलता? वो दोनों लोग बम मारेगा, आग लगाएगा এই कोठी में, समझा? অ্যাটাচি ফ্যাটাচি এ বাড়িতে নেই, সুশীদাস মরিয়া হয়ে বলল। তবে গলার তেমন জোর নেই। কলাবতী হাহা করে হিন্দি ফিল্মের খলনায়কের মতো 20 সেকেন্ড ধরে হাসতে হাসতে কোমরে গোজা পিস্তলটা বাঁ হাত দিয়ে বার করে সুখীদাসের রগে ঠেকালো। তেরিয়া ভাবের বদলে এইবার ভয় ফুটে উঠল তার 2 চোখে। কলাবতী সুখীদাসের কানের কাছে মুখ এনে খসখসে চাপা গলায় বলল, আমি 7 দিন ধরে সব খবর নিয়েছি। অ্যাটাচি কোথায় আছে আমি জানি। চলো রান্নাঘর মে চলো।
পিস্তলের নল দিয়ে সে সুশী দাসের মাথায় একটু জোরেই টোকা দিল। আমি এ ভি জানি पीछे का डोबा में पॉलिथीन में पैक करके क्या रखा है। কে কে বলেছে ডোবায় টাকা রেখেছি? সুখী দাসের চোখে মুখে রাগ, গলায় তেজ। গোফে আঙুল বুলিয়ে কলাবতী বলল, हम शिव महाराज का भक्त है। पाताल घर का भूत हमको बता दिया। हमको बोला यही रान्नाघर में पीछे का डोबा में तनखा है। বলেই সে বিকট স্বরে গব্বর সিং মার্কা হাসি হাসতে শুরু করলো। এইবার সুখীদাসের ভেতরের প্রতিরোধ ভেঙে পড়ল। তার এত গোপন কাজ কি না এই ডাকাতটা জেনে ফেলেছে? এ তো সোজা বদমাস নয়, শিব ভক্ত, পাতাল ঘরের ভূতেদের সঙ্গে ভাবও আছে। উবু হয়ে বসা সুমির মাথায় ছোড়ার ফলাটা চাটির মতো মেরে কলাবতী বলল, এই ছুকরি ওঠো, রান্নাঘর চলো। সুমি উঠে দাঁড়ালো। সুখীদাসের গলায় পিস্তলের নল দিয়ে খোঁচা মেরে কলাবতী বলল, রান্নাঘর রান্নাঘর। দুজনকে রান্নাঘরে ঢুকিয়ে কলাবতী চট করে মাচার দিকে তাকিয়ে দেখে নিল লম্বা লম্বা চেলা কাঠের স্তূপের ওপরে রয়েছে একটা চটের থলি। হাঁপ ছাড়ল সে। এত ঝুঁকি নিয়ে ডাকাত সাজা তাহলে বৃথা হয়নি। সময় আর হাতে বেশি নেই। ফুটবল ম্যাচটা শেষ হওয়ার আগেই তাকে পালাতে হবে। পিছু ফিরো, পিছু ফিরো। কলাবতী কর্কশ গলায় ধমক দিল। সে ছোড়ার খোঁচা দিল সুখীর পেটে। দেওয়াল কা দিক মেয়ে মুখ ফিরাও। সুখীদাস দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ভয়ে থরথরিয়ে সে কাঁপছে আর বিড়বিড় করে কী সব বলছে, চোখে জল। সুমির বাহুতে ছোড়ার ফলাটা শান দেওয়ার মতো দুবার ঘষে কলাবতী বলল, তুমি ভি দেওয়াল দেখো। সুমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। কলাবতী পিস্তলটা প্যান্টে গুজে রাখল। একটা ছোট টুল ঘরের কোনায় রয়েছে দেখে টেনে আনলো। সুমি মুখ ফিরিয়ে দেখার চেষ্টা করছিল। কলাবতী এই বলে চিৎকার করতেই সে নিমেষে আবার মুখ ঘুরিয়ে নিল। ছোড়াটা দাঁতে চেপে ধরে টুলে উঠে দুহাতে থলিটা পেরে নিয়ে সে ফাঁক করে দেখে নিল জিনিসটা আছে কি না। তার মুখে সাফল্যের হাসি ফুটে উঠল। বেশ মোটা সোটা অ্যাটাচি কেসটা। এবার সে পায়ে পায়ে পিছু হটে রান্নাঘর থেকে বেরিয়ে এসেই দরজা বন্ধ করে শিকল তুলে দিল। তারপর বাড়ি থেকে বেরিয়েই ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। তখন আর একটা হো বলতার আকাশে পাখির মতো ডানা ছড়িয়ে পাক দিচ্ছে। কালু, শিকির, এদিকে এদিকে। সুশীর চাপা গলা শোনা গেল। তখন বাবার সড়কে জনমানব নেই। চশমা আর ক্যাপ চটপট খুলে ছোড়াটার ফলা ভাঁজ করে নিয়ে কলাবতী পকেটে ভরল। রান্নাঘরের দরজা ধাক্কাবার অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে। সাইকেল হাতে ঘন্টু দাঁড়িয়ে, উত্তেজনায় তার হাত কাঁপছে, মুখ টসটসে। কারও তখন কথা বলার মতো অবস্থা নয়। ঘন্টু সাইকেল ধরে রয়েছে। কলাবতী উঠে বসে ভারী অ্যাটাচি কেসটা ডান হাতে ঝুলিয়ে বাঁ হাতে হ্যান্ডেল ধরে প্যাডেলে পা রাখল। ঘন্টু সাইকেলটা ধরে ঠেলতে ঠেলতে কিছুটা ছুটে গিয়ে ছেড়ে দিল। প্রথমে টলমল হওয়ার পরেই ব্যালেন্স ঠিক মতো পেয়ে গিয়ে সাইকেল সোজা হয়ে গেল। সুশী আর ঘন্টু তাকিয়ে দেখল দূরে একটা বাঁক ফিরে কলাবতী অদৃশ্য হয়ে যাচ্ছে। এবার তারা বাড়ির দিকে দ্রুত হাঁটতে শুরু করলো। রান্নাঘরের দরজায় দুমদাম কিল আর লাথির পর সেই সঙ্গে হাউমাউ চিৎকার তখন তাদের পেছনে। ওরা যখন বাড়িতে পৌঁছলো তখন হোর বদলে আওয়াজ উঠল হা। ঘন্টু বলল, খেলা শেষ হলো, আমরা জিতেছি। উঠোনের রকের গায়ে হেলান দিয়ে সাইকেলটা রেখেই হাঁফাতে হাঁপাতে কলাবতী দোতলার ঘরে এসে দরজা বন্ধ করলো। অ্যাটাচি কেসটা খাটের তলায় ঠেলে দিয়ে ঝুলফি, গোপ, দাড়ি খুলে পাখাটা চালিয়েই বিছানায় নিজেকে ছুড়ে দিল। শারীরিক পরিশ্রমের থেকেও ধকল বেশি নিয়েছে মন। মাথার মধ্যে বোঁ বোঁ ঘুরছে একটা টেবিল ফ্যান। স্কুলে স্পোর্টসে গুন্ডা সেজে শখানেক লোককে ভরকি দেওয়া এক ব্যাপার, আর ডাকাত সেজে সত্যি সত্যি ডাকাতি করা। ধরা পড়লে তো জেল হয়ে যাবে। এখনও সে বুঝে উঠতে পারছে না
কাণ্ডটা এত মোলায়েমভাবে সে ঘটালো কি করে? সবই কীরকম ঠিকঠাকভাবে হয়ে গেল। ওরা দুজন যে এত ভীতু হবে সে ভাবেনি। বাইরের কেউ তখন এসে পড়তে পারত, আসেনি। সরা যদি না বলে দিত তাহলে ওর মাকে দিয়ে কিভাবে অ্যাটাচি কেসটা বার করাতো? ঠিকই বার করতো, তবে একটু সময় লাগতো, একটু খোঁচাখুচিও করতে হতো। ভাগ্যি ভালো, সেই অপ্রিয় কাজটা তাকে করতে হয়নি। একটা সরল অঙ্কের মতো শেষ পর্যন্ত আনসারটা রাইট হয়ে গেল। দরজায় টোকা, আর কালু কালু ডাক শুনে সে দরজার খিল খুলল। সুশি উত্তেজিত, ঘরে ঢুকেই এধার ওধার তাকিয়ে বলল, কোথায় রেখেছিস? কলাবতী আঙুল দিয়ে খাটের তলা দেখালো। তখন ঘন্টু এসে দরজায় দাঁড়িয়েছে। কলাবতী তাকে বলল, রাঙাদা জিনিসগুলো দিয়ে এসো, জামাটা পরে দিচ্ছি। আর একটা কথা, তোমাদের এখানে তো এসটিডি ফোন আছে। আমি কলকাতায় কাকার সঙ্গে কথা বলবো, টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এসটিডি আছে বাজারে বলতা বস্ত্রালয়, তবে মাঝে মাঝেই লাইন খারাপ থাকে। আজ থাকবে না, গড়ের শিবের আশীর্বাদে আজ সব কাজই পার হো জায়গা। ম্যাচের রেজাল্ট কি? স্বরানন্দ মহাপাত্র কি করলো? রাস্তায় তো দেখা হলো দুটো মুনিশ আর একটা সাইকেল চড়া লোকের সঙ্গে। জিজ্ঞেস করার মতো একজনকেও পেলুম না, তবে জিতেছি যে সেটা শিওর। এই ডাকাতির ব্যাপারটা কেউ যেন জানতে না পারে, সরাও নয়। জানাজানি হলে সরার হাতে হাত করা পড়বে। মা দিদি হেনস্থা হয়েছে, এটা সরা ভালোভাবে নিতে পারবে না। সুশি অ্যাটাচি কেসটা খাটের ওপর রেখে বলল, তুই ছোড়া দিয়ে ওদের রক্ত টক্ত বার করে দিসনি তো? মাথা খারাপ। তারপরই ডাকাতের গলায় কলাবতী বলল, बाहर में हमको दो दोस्त सुशील प्रसाद और घंटेलाल बम हाथे खड़ा है, कोठी में आग लगाएगा। এইসব বলতেই কাজ 3/4 হয়ে গেল। বাকিটা একটু খোঁচা টোচা। এরা দুজন বর্দি থেকেও ভীতু। একটু যদি চেঁচামেচি করতো তাহলে পালাবার পথ পেতুম না। গড়ে শিব আমাকে আজ পার করে দিয়েছেন। সে হাত জোর করে কপালে ঠেকালো, আর তখনই একসঙ্গে বহু লোকের হইচই শব্দ ভেসে এলো। তার মধ্যে স্লোগান দেওয়ার মতো জয়ধ্বনি উঠছে। ওরা সবাই ছুটে গেল বারান্দায়। অন্তত 100-2 নানান বয়সী লোক মিছিল করে আসছে। মিছিলের সামনে দুজনের কাঁধে বসে রয়েছে ন্যাড়া মাথা স্বরানন্দ, গলায় গাঁদা ফুলের মালা। বলতাকে ফাইনালে তুললো কে? স্বরানন্দ। আবার কে? বাকি একটা ম্যাচ মাত্র, বংশী বাজাবে মহাপাত্র। স্লোগান এগিয়ে এসে বাড়ির দরজায় থামল। সরা নামলো কাঁধ থেকে। ভূদেব খেটো ব্যস্ত হয়ে ভিড় সামলাচ্ছেন। যাও যাও তোমরা, এবার ওকে বিশ্রাম নিতে দাও। 6টা গোল করার ধকল কি কম? এখন ওকে রেস্ট নিতে দাও। কে একজন বলল, দাদু ওকে ফাইনালেও পাবো তো? ফাইনালেও আজকের মতো ডাবল হ্যাট্রিক কিন্তু চাই। ভূদেব জবাব দেবার আগেই অপ্রত্যাশিত বিশুদ্ধ বাংলায় সরা বলল, যদি 3 দিনের মধ্যে গড়ের মাঠে কলেজ তৈরি ডিসিশন আপনারা নেন, যদি এই জমিতে কলেজ স্থাপনের প্রতিশ্রুতি লিখিতভাবে আমাকে দেন, তবেই আমি ফাইনালে খেলবো, নয়তো খেলবো না। বিশাল জনতা চুপ। অবাক কলাবতী ফিস করে বলল, সাবাস স্বরাজ দাস। সুশি বলল, ওর সব অন্যায় ধুয়ে মুছে গেল। জনতার মধ্যে থেকে প্রশ্ন ভেসে এলো, আপনি কি জানেন ওখানে একটা পাতাল ঘর আছে? সেখানে প্রেত বাস করে। তাদের হাতে অনেক মানুষ মরেছে। সরা পাল্টা প্রশ্ন করল, আপনারা কি পাতাল ঘরটা দেখেছেন? জনতা চুপ। তাহলে আসুন আমার সঙ্গে, পাতাল ঘরটা দেখে যান। সরা কয়েক পা এগিয়ে গেল। ওর সঙ্গে কেউ যেতে চাইল না। তখন ভূদেব খেটো এগিয়ে গেলেন। আমি যাব। রণক্ষেত্রের সেনাপতি তলোয়ার তুলে যেভাবে সৈন্যদের আক্রমণে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান, ভূদেব সেইভাবে ছাতা তুলে বললেন, বলতার জনগণ, এসো আমার সঙ্গে, পাতাল ঘরে চলো। ভূদেব খেটোর সঙ্গে গেল জনা 10। ব্যাংকাকা ব্যস্ত হয়ে ভিড়ের মধ্যে জনাকে খুঁজে বার করলেন। মই মই।
বিরক্ত হয়ে জনা বলল, এখন কোথায় মই পাবো? সিঁড়ি সিঁড়ি। হতাশ ব্যাংক কাকা কপাল চাপড়ালেন। হই হট্টগোলের মধ্যে জনা চেঁচিয়ে বলল, পিড়ি এনে দিচ্ছি। ব্যাংক কাকা এবার নিজেই মই আনতে ছুটলেন। কলাবতী বলল, অ্যাটাচি খুলে দেখে নিতে হবে 3.5 লাখ টাকা ঠিক ঠিক আছে কিনা। খুলবি কি করে? সুশি বলল, ওটাই তো চাবি দেওয়া, লকটা তাহলে ভাঙতে হবে। ভাঙবো? না না, এখন নয়, পরে দেখা যাবে। ঘন্টু তো নিচে চলে গেল, যাবি ওদের সাথে পাতাল ঘর দেখতে? না, এখন একটু আড়ালে থাকাই ভালো। এস্টেরি করতে যাবি তো? শাড়িটা পরে নে, টিপ পর। আমার চুড়ি দুটো হাতে গলা, ডাকাতের চিহ্ন যেন কোথাও না থাকে। সুশি পরামর্শ দিল, সরাদের বাড়ি থেকে নিশ্চয়ই থানায় খবর দেবে, সাবধানে থাকতে হবে। নিখুঁত মেয়ে এসেছে কলাবতী বারান্দায় এসে দাঁড়াবার পর কথা বলতে বলতে পাতাল ঘর দেখে ওরা ফিরে আসছে। সরানন্দ কিরকম সরসর করে নেমে গেল মই দিয়ে, একটুও ভয় করলো না। যেভাবে নামলো যেন জায়গাটা ওর খুব চেনা। শুধু কি নামা, সরসর করে কেমন বাংলা বলল। শ্যামপুকুর কি ব্রাদার্স ইউনিয়ন ডেফিনেটলি ওকে তুলে নেবে, দেখে নিস। এতকাল কি সব বাজে কথা আমরা বিশ্বাস করে এসেছি। বাইরে অনেক লোক দাঁড়িয়ে ফলাফল জানার জন্য। ওরা বাড়ি থেকে বেরোতেই, কি দেখলি রে, পাতালঘর সত্যি আছে, এইসব বলে ওদের ঘিরে ধরল। কলাবতী শুনল একজন চেঁচিয়ে বলছে, ভূত প্রেত সব বাজে কথা, কালকেই সরানন্দ মহাপাত্রকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হোক। আমাদের দাবি মাঠ চাই, কলেজও চাই। ভিড়ের মধ্যে থেকে কে বলল, বংশীবদনও চাই। স্লোগান উঠল, মাঠ নাও, কলেজ দাও, বলতা তুমি বংশী বাজাও। নিচের ঘরে ঘন্টু উঠে এলো, তোমরা রেডি? ভিড়টা চলে যাক, তারপর বেরোবো। যাক, সরা এবার ছাড়া পাবে। টাকাটা তো ফেরত দিতেই হতো, যাদের পাওয়ার কথা তারাই পাবে। সুশি বলল, কোনো অন্যায় করিনি, করেছিল সরার মা। টাকাটা ধরে রেখে ছেলেরই ক্ষতি করছিল। ও ট্রান্সফার নেওয়াও আটকে গেছে 2 ক্লাবের দাবিতে। কলাবতী বলল, তার থেকেও বেশি। বলতার এতদিনকার ভূতের ভয়টা তো ভাঙল, কলেজও হবে। ঘন্টু বলল, বলা বলি হচ্ছিল, এবার গাজন মেলাটা গড়ের মাঠেই বসাবে, শিব মন্দিরটাও সারিয়ে শিব প্রতিষ্ঠা করবে। মিনিট 10 পর ভিড় সরে যেতে ওরা 3জন বাজারের দিকে রওনা হয়। বলতা বস্ত্রালয় বেশ বড় দোকান। নানা রকম শাড়ি, শুটিং শার্টিংয়ের কাপড়ও বিক্রি হয়। টানা কাউন্টারের পেছনে কাঁচের আলমারি। দোকানে ঢোকার মুখেই এসটিডির কাচের বুথ। ফোন করছে খাকি শার্ট প্যান্ট পরা একজন। ভুঁড়ি দেখেই বোঝা যায় পুলিশের কেউ। ঘন্টু মালিকের কাছে গিয়ে বলল, কলকাতায় একটা ফোন করবে ব্যাংক জ্যাঠার ভাইজি। সে আঙুল তুলে কলাবতীকে দেখালো। থানার ফোন খারাপ, এখন এসিপিকে জরুরি ফোন করছেন মেজবাবু। ওর হয়ে যাক, একটা বড় ডাকাতি হয়ে গেছে ঘণ্টাখানেক আগে, মালিক বলল। ঘন্টু অবাক হয়ে বলল, তাই নাকি? কোথায়? দাসপাড়ায়। কলাবতী আর সুশি শুনতে পাচ্ছে চেঁচিয়ে বলা মেজবাবুর কথাগুলো। হ্যাঁ স্যার, বাবা সড়ক সিল করে দেওয়া হয়েছে। বড়বাবু এখন ডাকাতি স্পটে রয়েছেন। মোটর সাইকেলে 2 দিন আগে এসে থ্রেট করে গেছিল, বোধহয় তাদেরই কাজ। একটা বড় গ্যাং এসেছিল, জন আর 7-8-এর, বাইরে অপেক্ষা করছিল। বাড়িতে ছিল শুধু মা আর মেয়ে। ডাকাতরা 2 জনের নাম বলেছে, সুশীল প্রসাদ আর ঘন্টেলাল। হ্যাঁ স্যার, ইউপি কি বিহারের, শুধু পিস্তল আর ছোড়া, AK-47 ছিল না। খবর টবর নিয়েই মনে হচ্ছে ডাকাতিটা করেছে। না স্যার, থানার জিপের গিয়ার বক্সটা 4 দিন হলো ভেঙে রয়েছে, তবে সাইকেল রিক্সায় 2 জন কনস্টেবল টহল দিচ্ছে, আর 2 জন পাড়ার সব বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ডেসক্রিপশন যা দিয়েছে তাতে মনে হয় রেল ডাকাতি করে, অন্তত 12 খানেক মার্ডার করেছে। কাল আপনি আসছেন? বাড়িতে পুলিশ পোস্টিং, বড়বাবুকে নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ স্যার, এত বড় ডাকাতি এখানে আগে হয়নি। নমস্কার নমস্কার। রুমালে কপালের ঘাম মুছে মেজবাবু
দোকানের দিকে তাকিয়ে স্বগতোক্তি করলেন, আজ আসতে পারবেন না, রাইটার্সে পুলিশ মন্ত্রীর কনফারেন্স থেকে এইমাত্র ফিরলেন, টায়ার্ড। তারপর ঘন্টুর দিকে ফিরে বলল, বিকেলে মোটর বাইকে কালো জামা কালো চশমা পরা ছাগল দাড়িওয়ালা কাউকে বাবা সড়কে যেতে দেখেছ? আমি তো মাঠে খেলা দেখছিলুম, নিরীহ ভীত মুখে ঘন্টু বলল। মেজবাবু সুশীর দিকে তাকাতেই সে বলল, বারান্দায় দাঁড়িয়ে একটা ওই রকম কালো জামা পরা লোককে বাইকে চড়ে পূব দিকে যেতে দেখেছি। মেজবাবু উৎসাহে দু হাতের তালু ঘষে উৎফুল্ল স্বরে বলে উঠলেন, এই তো ক্লু পেয়ে গেছি, পূব দিকে গেছে, তার মানে রসবেরিয়া থানার এলাকায় ঢুকেছে। ওদের তাহলে অ্যালার্ট করে দিতে হবে। মেজবাবু লাফ দিয়ে ফোনের বুথে ঢুকে ডায়াল করে অপেক্ষা করতে লাগলেন। কলাবতী ফিসফিস করে বলল, আবার ঝামেলা বাড়াতে গেলি কেন? মজা দেখ না। হ্যালো হ্যালো হ্যালো, রসবেরিয়া থানা, আমি বোলতা থানার মেজবাবু। এখানে 3.5 লাখ টাকার ডাকাতি হয়েছে ঘণ্টাখানেক আগে। মোটর বাইকে টাকা সমেত পালিয়েছে আপনাদের এলাকার দিকে। কালো জামা কালো চশমা, দাড়িও আছে। হ্যাঁ, কত বড় দাড়ি, রাম ছাগলের মতো, ফায়ার আর্মস, পিস্তল ছোড়া। সুশি চেঁচিয়ে বলল, পিঠে একটা মোটা সোটা বন্দুক দেখেছি বাঁধা ছিল। হ্যালো হ্যালো, একজন বলছে সঙ্গে AK-47 আছে। হ্যাঁ, আপনি এখন ভীষণ ব্যস্ত, গরুচোরকে জেরা করছেন? মেজবাবুকে হতাশ দেখালো। রিসিভারটা রাখতে রাখতে বলল, AK-47 না বললেই হতো। মেজবাবু চলে যাওয়ার পর কলাবতী বুথে ঢুকল। মাত্র দুবারের চেষ্টায় লাইন পেয়ে সত্যশেখরকে তার সেরেস্তায় পেল। কাকা, আমি কালু, বোলতা থেকে বলছি। খুব ভালো আছি। দাদু চলাফেরা কেমন করছে? নিচে নামছে? এবার কাজের কথা, একটা সাহায্য চাই। তুমি হাইকোর্টের অ্যাডভোকেট পতিত ভট্টাচার্যকে চেনো? ব্রাদার্স ইউনিয়নের সেক্রেটারি চেনো? খুব আলাপ, তাহলে তো ভালোই হলো। এবার শোনো। কলাপতি খুব দ্রুত গতকাল থেকে সরাকে নিয়ে যা যা ঘটেছে বলে গেল। এখন যা করতে হবে, সরাকে নিয়ে দুটো ক্লাবে যে জট পাকিয়েছে সেটা ছাড়ানো, অর্থাৎ মিটমাট। কলাপতি দেখে নিল দোকানদার কত দূরে। সুশি তাকে ব্যস্ত রেখে আলমারি থেকে শাড়ি পাড়াচ্ছে। একটু গলা নামিয়ে কলাবতী বলল, টাকাটা ফেরত দেওয়ার জন্য রেডি। সরার মন ব্রাদার্সে পড়ে আছে। ওকে নিয়ে শ্যামপুকুরের কোনো লাভ হবে না। ওকে ওরা ছেড়ে দিক। মন প্রাণ দিয়ে শ্যামপুকুরে খেলা ওর পক্ষে সম্ভব নয়। শ্যামপুকুরের ব্রজকে এটা বুঝিয়ে বলুক পতিত ভট্টাচার্য, মনে হয় রাজি হয়ে যাবে। ওরা টাকাটা ফিরিয়ে নিয়ে ওর সই করা যেসব কাগজপত্র আছে ফিরিয়ে দিক। তরশু এখানে ফাইনাল ম্যাচ, সরা খেলবে। তার আগে ব্যাপারটা চুকে গেলে ও খোলা মনে খেলতে পারবে। এগেনস্টে তারকেশ্বর ইউথ, খুব কড়া টিম। বোলতার বংশীবদন সিলটা জেতা খুব দরকার, নয়তো ভূতের বাসা ভাঙা যাবে না। ব্রজদা বা ওদেরকেও পরশুই সুশীদের বাড়িতে এসে, বাড়িটা ওদের লোক চেনে, সব কিছু চুকিয়ে দিয়ে যাক। আরও 2-4টে কথা বলে ফোন রেখে কলাবতী বুথ থেকে বেরিয়ে এসে দেখল সুশি দুটো ধনেখালি তাঁতের শাড়ি বেছে রেখেছে। টাকা তো সঙ্গে আনিনি, আপনি আলাদা করে রেখে দিন, কাল এসে নিয়ে যাবক্ষণ, সুশি বলল দোকানিকে। কালু, কাকার সঙ্গে সব কথাবার্তা হয়ে গেছে? কলাবতী ঘাড় নেড়ে এসটিডির জন্য ব্যাগ থেকে টাকা বার করছিল। সুশি বাধা দিল, কি কথা হয়েছিল মনে নেই? কাঁকুরগাছিতে না ফেরা পর্যন্ত সব খরচ আমার। ঘন্টু, এখানে কোন দোকানে সন্ধেবেলায় গরম গরম রসগোল্লা পাওয়া যায়? মহাদেবের দোকানে। তিনজনে মহাদেবের দোকানে এসে শুনল রসগোল্লা শেষ হয়ে গেছে। বোলতা স্পোর্টিং ফাইনালে ওঠার সুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে জনগণ ভূদেব খেটোর দাক্ষিণ্যে। বাড়ি ফিরেই ওরা জনাদার কাছে শুনল সরা উধাও। কে যেন ওকে বলেছে বাড়িতে ডাকাতি হয়েছে, তাই শুনেই সে ছুটে বেরিয়ে গেছে। যাক, তাহলে হাঁটুর জন্য ভয়টা আর নেই, সুশি আশ্বস্ত গলায় বলল। তবে টাকাটার জন্য সরা আবার আর একবার দুর্ভাবনায় পড়বে। ওকে কি বলা উচিত কে ডাকাতি করেছে?
কলাবতী আঁতকে উঠে বলল, একদম নয়, শ্যামপুকুর টাকা ফেরত নেওয়ার আগে পর্যন্ত কিছুতেই নয়। আমি একবার সরাদের বাড়ি থেকে ঘুরে আসি। ঘন্টু কথাটা বলেই বেরিয়ে গেল। আধ ঘন্টা পর ঘন্টু হাঁফাতে হাঁপাতে ফিরে এলো। করেছ কি? কলাবতীকে সে বলল। রেকর্ডারে বাজছিল হ্যারি বেলাফন্টের ক্যাসেট। সেটা বন্ধ করে কলাবতী ভ্রু কুচকে তাকালো। কি করেছি? এত বড় হাঁ করে হা করে হেসেছিলে? তুমি জানো না তোমার ডান কষের ওপরের পাটির একটা দাঁত নেই? কলাবতী ডান গালে হাত দিয়ে বলল, নেই, নড়ছিল তাই একদিন স্কুল থেকে ফেরার সময় টান মেরে ফেলে দিয়েছি। এখন সেই টান মারার হ্যাপা সামলাও। সরা ছড়ি দেখেছে তোমার একটা দাঁত নেই। তোমার নাকের ওই নাকছাবি পড়ার ফুটোটাও ওর চোখে পড়েছে। যখন ছোড়াটা পেটে চেপে রেখেছিলে তখন সর্দি লক্ষ্য করেছে তোমার ডান বুড়ো আঙুলের নখটা খুব বড়। কলাপতি আঙুল তুলে চোখের সামনে ধরে শিউরে উঠে বলল, সত্যি তো, অনেক কাজে লাগে বলে নখটা বড় রেখেছি। অধৈর্য সুশি বলল, তারপর কি হলো? ওরা কালুকে সন্দেহ করেছে? ঘন্টু বলল, ওরা করেনি, করেছে সরা। ওরা তো কালুকে চেনে না, জানে না, আগে কখনো দেখেও নি। কিন্তু কালুর দাঁত, নাক, নখ তো সরা দেখেছে। তার ওপর সুশীল প্রসাদ ঘন্টেলাল শুনেই ওর মাথায় সুশি ঘন্টু নাম দুটো ধাক্কা দিয়েছে। ইস, খুব বোকামি হয়ে গেছে। সরা এখন কি করবে? আফসোসে কলাবতীর গলা বসে গেছে। যদি পুলিশকে বলে দেয়? দেয় কি, দিয়েছে। ঘন্টু স্বরে আতঙ্ক। তাহলে তো পুলিশ এখানে আসবে। কলাবতী বলল, সুশি, কি করা যায়? কি আর করার, তুই হাওয়া হয়ে যা, আমরা দুজন থেকে যাচ্ছি। সন্দেহটা তো তোকেই। কিভাবে এই রাত্রিরে হাওয়া হব? আমি তো রাস্তাঘাট চিনি না, সড়ক তো বন্ধ করে দিয়েছে। সুশি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ভেবে শান্ত গলায় বলল, পাতাল ঘর। তার মানে? মানে অ্যাটাচি কেস, মাদুর, বালিশ, টর্চ এইসব নিয়ে তুই পাতাল ঘরে নেবে পর। বইটা এখনো গর্তে লাগানো আছে বোধ হয়। চটপট কর, তুই এগো, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর ঘন্টু, শিগগির রাঙাদার কাছে যাও। ওর মেকআপ বক্স থেকে ছোড়া পিস্তল, দাড়ি, ঝুলপি সব সরিয়ে ফেলতে বলো। বলা যায় না, পুলিশ ওর কাছেও যেতে পারে। কলাপতি পাতাল ঘরে নেমে যাওয়ার মিনিট দুই পরই থানার বড়বাবু, মেজবাবু আর দুজন কনস্টেবল হাজির হলো, সঙ্গে ব্যাংক কাকা। তাকে ক্লাব ঘর থেকে ওরা প্রায় গ্রেফতারি করে এনেছেন। কি অদ্ভুত কাণ্ড দেখতো সুশি। বড়বাবু বলে কিনা বাড়িতে ডাকাত রয়েছে, 3.5 লাখ টাকা ডাকাতি করেছে, বাড়ি সার্চ করবে। মাথায় হাত দিয়ে তিনি চেয়ারে বসে পড়লেন। তোমার নাম কি? সুশিকে বড়বাবুর প্রশ্ন। সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। কলাবতী কার নাম? বড়বাবু ধমকের সুরে জানতে চাইলেন। আমার বন্ধুর নাম। কোথায় সে? ওর খুব ভূত দেখার শখ, তাই গড়ের মাঠে হাওয়া খেতে গেছে। বড়বাবুর ভুরু কুচকে গেল। কি বললে? গড়ের মাঠে? ওখানে দিনের বেলাতেই লোকে যায় না, আর রাত্রিরে হাওয়া খেতে গেছে বললেই হলো। তিনি মেজবাবুকে নির্দেশ দিলেন, তন্ন তন্ন করে সার্চ করুন। বড় অ্যাটাচি কেস। আলমারি খুলে দেখবেন, খাটের তলা দেখবেন, তারপর গোয়াল ঘর, তারপর রান্নাঘর। ব্যাংকবাবু, আপনিও ওদের সঙ্গে যান। মেজবাবু দুই কনস্টেবলকে নিয়ে সার্চে যাওয়ার আগে বললেন, স্যার, এই মেয়েটি, এর সঙ্গে আর একটি মেয়ে আর ছেলেকে কাপড়ের দোকানে দেখেছি ফোন করার সময়। বোধহয় ফোন করতে গেছিল। বড়বাবু নিচের ঠোঁট কামড়ে বললেন, আর একটা ক্লু পাওয়া গেল। কাকে ফোন করতে গেছিল? সুশি গম্ভীর মুখে বলল, কালু ফোন করতে গেছিল ওর কাকাকে। কাকার বন্ধু পুলিশের ডিজি, তাকে একটা খবর দিতে। বড়বাবুর দেহ শটান হয়ে গেল, চোখের পাতা ঘন ঘন পড়ল, গলার স্বর বদলে গেল। দিয়েছি? কেন? কি জন্য? কি খবর দিতে? এত বড় একটা ডাকাতি হলো আর কিনা থানার ফোন খারাপ, জিভ ভাঙা। তা আমি কি করতে পারি? আমি তো আর খারাপ করে রাখিনি বা ভেঙে দিইনি। আমিও ঠিক তাই বললাম কালুকে। বড়বাবু তো আর কাজে ফাঁকি দেওয়ার জন্য এসব করে রাখেননি, উনি খুব কাজের লোক। এটা কি কলাবতী ডিজিকে বলেছে? অবশ্যই বলেছে। আরও বলেছে ডাকাতরা কদিন আগেই
সরাদের বাড়িতে গিয়ে থ্রেট করে বলে গেছে টাকা না পেলে দানা খাইয়ে দেবে। সেটা কি আপনি জানেন? আজ জানলুম স্বরাজ দাসের মায়ের কাছে। কেন সেই দিনই থানায় গিয়ে জানাননি? এত বড় একটা হুমকি দিয়ে গেল, সেটা কি পুলিশকে না জানিয়ে থাকা যায়? এর মধ্যে একটা রহস্য আছে বলে কি আপনার মনে হচ্ছে না? আসলে ডাকাতরা সরাদের খুবই পরিচিত, তাই থানাতে জানায়নি। হুম। বড়বাবু ঘোরতর চিন্তায় পড়ে গেলেন। সেদিন জানালে আমরা ওয়াচ রাখতে পারতুম, পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করতুম। ঠিক এই কথাগুলোই কালু বলেছে ওর কাকাকে। কাকা বলেছেন কালই ডিজিকে জানিয়ে দেবেন। সরার বাড়ির সবাইকে আচ্ছা সে জেরা করার জন্য বলতার বড়বাবুকে যেন ইনস্ট্রাকশন দেন। দেবেন কি করে, ফোনই তো খারাপ। তবে ফোন না করলেও জেরা তো অবশ্যই করব। আমার এলাকায় ডাকাতরা এসে দানা খাওয়াবে বলে গেল, আর আমি কিনা জানতে পারবো না? মনে হচ্ছে রহস্য আছে। বড়বাবু নাক টিপে ধরে চোখ বুজে মাথা নাড়লেন। সুশি এবার গলা নাবিয়ে বলল, আর একটা কথা কি আপনার মনে হয়নি? সত্যি সত্যি কি আজ ডাকাতি হয়েছে ওদের বাড়িতে? কালুর কাকা বড় ব্যারিস্টার, তিনিই প্রশ্নটা তুললেন। হ্যাঁ? বড়বাবু যেন অগাধ জলে পড়লেন। ডাকাতি হয়নি? শ্যামপুকুর ক্লাবকে ফলস দেওয়ার জন্য মিথ্যে করে বানিয়ে বলতেও তো পারে। পারে কিনা বলুন? হুম। ডাকাতিটা নিজেরাও তো কাউকে দিয়ে করাতে পারে। পারে কিনা বলুন? মার মেয়ে ছাড়া বাইরের কোনো লোক কি দেখেছে? হুম। স্বরাজ দাস ফলস নামে মাথা নেড়া করে আজ খেললো কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বড়বাবু আর থই পাচ্ছেন না, ফ্যালফ্যাল করে সুশির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেজবাবু সদলে ফিরে এলেন। স্যার, কোথাও কিছু পেলাম না। পাবেন কি করে? বড়বাবু হতাশ স্বরে বললেন। ডাকাতি সত্যি সত্যি হয়েছে কিনা সেটা কি আপনি জেনেছেন? না তো। মেজবাবু থতমত। জানা উচিত। একজন বড় ব্যারিস্টার ডিজির বন্ধু পয়েন্টটা তুলেছেন। তবে এসেছি যখন কলাবতীর সঙ্গে অভিযোগের বর্ণনার মিল কতটা সেটা একবার দেখে নেওয়া দরকার। ওকে ডাকো তো। বড়বাবু সুশিকে বললেন, এই রাত্রিরে আমি গড়ের মাঠে যাব ডাকতে? আপনি তো বললেন দিনের বেলাতেও লোকে যায় না। তাহলে বলাই তুমি গিয়ে ডেকে আনো। বড়বাবু একজন কনস্টেবলকে নির্দেশ দিলেন। আমি স্যার? বলাই ঢোক গিলল। এখান থেকে চেঁচিয়ে ডাকবো? এখান থেকে নয়, সদর দরজার বাইরে গিয়ে ডাকো। বলাই বাইরে গিয়ে দু হাতে চেটো মুখের দুপাশে রেখে কলাবতী কলাবতী বলে 5 বার চিৎকার করে ফিরে এলো। মেজবাবু বললেন, স্যার, ডাকাতিটা জেনুইন কিনা সেটা কখন জানবো? কাল সকালে কলাবতীর গড়ের মাঠে ভূত দেখতে যাওয়াটাও রহস্যময় ঠেকছে। ব্যাংবাবু, কাল সকালে আমি আসছি, ওকে বাড়িতে থাকতে বলবেন। এখন আমরা যাচ্ছি। বড়বাবুরা চলে যাবার পর ব্যাংক কাকা জিজ্ঞেস করলেন, কলাবতী কোথায় রে সুশি? পাতাল ঘরে। তোমার টর্চটা দাও তো, ওকে ডেকে আনি। রাতটা মিছিমিছি কেন আর ওখানে কাটাবে? হঠাৎ পাতাল ঘরে কেন? বিভ্রান্ত ব্যাংক কাকা হাঁ করে রইলেন। পরে বলবো। রাতটা কলাবতী দোতলার পালঙ্কে শুয়েই কাটালো। সকালে চিড়ে দুধ আম ফলার করে পাতাল ঘরে যাওয়ার আগে এসে বলল, সুশি, একটা গল্পের বই দে তো, সময় কাটাতে বড় কষ্ট হয়। কাকা তো গল্পের বইটাই পড়ে না, একটা অভিধান আছে দেখেছি, বাংলা থেকে বাংলা, ওটাই নিয়ে যা, অনেক শব্দ শিখতে পারবি। কলাপতি অভিধান হাতে পাতাল ঘরে নেমে গেল। সুশি ছিপ নিয়ে বসলো মাছ ধরতে। বড়বাবু সকালে আসবেন বলেছিলেন, তার বদলে এলো সরা। কলাবতী কোথায়? সুশিকে এসে জিজ্ঞেস করলো। জানো, আজ ভোরবেলা থানা থেকে আমাদের ডেকে পাঠিয়েছিল। বলে কি না ডাকাতি যে হয়েছে তার প্রমাণ কই। আরে, ডাকাতরা কি প্রমাণ রেখে ডাকাতি করে? কোথায় কলাবতী? প্রমাণ করে দেবো কে ডাকাতি করেছে। সুশি তেরিয়া গলায় পড়ল, কলাবতীকে কি দরকার? তুমি কি বলতে চাও একটা মেয়ে তোমাদের বাড়িতে ডাকাতি করেছে? মেয়ে ডাকাত কি হয় না? ফুলন দেবী, আমি 100% শিওর কলাবতী ডাকাত সে যে টাকাটা নিয়ে গেছে। ও মেয়ে সব পারে, ওর দাঁত, ওর নাক, ওর নখই প্রমাণ। একটা মিথ্যেবাদীর কথা পুলিশ বা কোর্ট মানবে ভেবেছ? তুমি মিথ্যে ডায়েরি করে বলনি টোকেন হারিয়ে গেছে? কথাটা বলে সুশি চোখ পিটপিট করে তাকিয়ে রইল সরার দিকে। কি একটা বলতে গিয়ে সরা ঠোক গিলল।
টোকেনটা কালুর কাছে তুমি লুকিয়ে রেখে দিয়েছো, তেমনি কালুর সঙ্গে ষড়যন্ত্র করে ওকে দিয়ে ডাকাতি করিয়েছো। অ্যাটাচি কেসটা তুমি কোথাও লুকিয়ে রেখেছো, কলাপতিকেও তুমি কোথাও সরিয়ে দিয়েছো কিংবা গুম করেছো। এসব কথা তো এখনো পুলিশকে বলিনি। সুশি মাছ ধরার সময় ভেবে ঠিক করেছে কলাপতিকে পুলিশের হাত থেকে বাঁচাতে হলে সরাকেই পাল্টা ধাক্কা দিতে হবে। এজন্য একটা দুটো মিথ্যে কথা বললে মহাভারত অশুদ্ধ হয় যদি হোক। সে ভেবে ঠিক করে ফেলে সব দোষ সরার ঘাড়ে চাপিয়ে ওকে কোণ ঠাসা করে দেখবে চুপসে যায় কিনা। এটা তো সত্যি, সরা দুটো মারাত্মক অন্যায় করেছে, মিথ্যে ডায়েরি করা আর দুটো ক্লাব থেকে অ্যাডভান্সের টাকা নেওয়া। সরা চুপসে গেল না, ভেঙে পড়ল। রকের ওপর উবু হয়ে বসে দুহাতে ন্যাড়া মাথাটা চেপে ধরল। এইসব ডাহা মিথ্যে কথা তুমি বলবে? বলবো, যদি তুমি কালু সম্পর্কে পুলিশকে আর একটা কথাও বলো, তাহলে বলবো। সরা এক দৃষ্টে উঠোনে পাঁচিলের ধারে নয়নতারা গাছটার দিকে তাকিয়ে রইল। ওর মনে কি আলোড়ন চলছে সুশীতা বোঝার চেষ্টা করতে করতে নরম গলায় বলল, আমরা তো তোমাকে বিপদ থেকে উদ্ধার করতেই চাই। কালু যা কিছু করেছে সব তো তোমার ভালোর জন্যই। তোমার বাবা মা তো টাকা দিতে চাইছিল না, তাই তো ডাকাত সেজে টাকাটাও এনেছে শ্যামপুকুরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কালই ও কাকাকে ফোন করেছে। ব্রাদার্সের পতিত ভট্টাচার্য কাকার খুব পরিচিত, তাকে দিয়ে শ্যামপুকুরের সঙ্গে মিটমাট করে টাকাটা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তো কালুই। এবার কি ওকে পুলিশে ধরিয়ে দেবে? সরা চোখ ছলছল করে উঠল। ধরা গলায় সে বলল, এত সব কাণ্ড করেছে আমি কিচ্ছু জানতুম না। এখন আমি বড়বাবুকে কি বলবো? বলবে টাকাটা পাওয়া গেছে, ডাকাতটা অ্যাটাচি কেসটা গড়ের মাঠে ফেলে ভূতের ভয় পালিয়ে গেছে, কলাবতী সেটা কুড়িয়ে পেয়েছে। শুনতে শুনতে সরার মুখে ক্ষীণ হাসি ফুটল। বুঝেছি, কলাবতী তাহলে ওখানে। কথাটা বলেই সে তীর বেগে ছুটল পাতাল ঘরের দিকে, তার পিছু পিছু সুশি। পাতাল ঘরের গর্তের কাছে দাঁড়িয়ে সরা কলাবতী কলাবতী বলে 3-4 বার ডাকলো, কোনো সাড়া এলো না। মইটা লাগানোই আছে। সরা নেমে গেল পাতাল ঘরে। অন্ধকারে দাঁড়িয়ে এসে বলল, আমি পুলিশকে কিছু বলবো না কলাবতী, তুমি বেরিয়ে এসো। কিন্তু কলাবতীর কোনো সাড়া নেই। সে অন্ধকারে হাঁটতে গিয়ে কুজোয় ঠোকর খেল। তারপর পায়ে লাগলো টর্চটা, সেটা তুলে নিয়ে জ্বাললো। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, কয়েকটা চামচিকে ছাড়া আর কোনো প্রাণী নেই। সে ওপরে উঠে এসে অবাক স্বরে সুশিকে বলল, ভেতরে কেউ নেই, গেল কোথায়? দুর্ভাবনা ফুটে উঠল সুশির চোখে, গলার স্বরে। ওর তো এখানেই থাকার কথা, যাবে কোথায়? একটা চিটা দেখলে কি? না, নেই। ওরা গড়ের মাঠে ঘুরে ঘুরে ঝোপঝাড় দেখল। গড়ের বাড়ির ভাঙা দেওয়ালের এধার ওধার খুঁজল, কয়েকবার নাম ধরে ডাকল। তারপর দিঘির পাড় ধরে এগিয়ে গেল, যদি জলে পড়ে গিয়ে থাকে। কিরে সুশি, বড়বাবু আসবে কখন? দুজনেই চমকে উঠে দিঘির দিকে তাকালো। জলে নলখাগড়ার বনের মধ্যে নৌকোয় বসে আছে কলাবতী, হাতে অভিধানটা। অনেকক্ষণ নৌকায় বসে অটা এখনো শেষ হলো না। অক্ষত মানে আতপ চাল, অয়স মানে লোহা, অবরু মানে শত্রু, অষ্টাপদ মানে সোনা। আর শুনবি, কি দারুণ ইন্টারেস্টিং বই, এতদিন জানতুমি না। বড়বাবু চলে গেলে বলিস। তুমি এবার ডাঙায় ওঠো। সরা হাত নেড়ে ডাকলো, আমি এখনই থানায় যাচ্ছি, গিয়ে বলবো অ্যাটাচি কেসটা তুমি গড়ের মাঠ থেকে কুড়িয়ে পেয়েছো, ডাকাতি নিয়ে আর আমাদের কোনো অভিযোগ নেই। কলাবতী দাঁড় বেয়ে নৌকাটাকে ঘাটে নিয়ে এলো। অ্যাটাচি কেস হাতে পাড়ে নেমে সরাকে সে বলল, চাবিটা আছে নাকি তোমার কাছে? তাহলে খুলে দেখতুম। একসঙ্গে 3.5 লাখ টাকা কখনো দেখিনি তো। ঠাট্টা পরে করবে, সত্যিকারের ডাকাত কিন্তু এসে পড়তে পারে। এটা নিয়ে ওপরে চলে যাও, আমি থানায় যাচ্ছি। ওরা দুজন দোতলায় উঠে যাওয়ার পরে সরা বেরোতে যাচ্ছে, তখনই বড়বাবু, মেজবাবু আর কনস্টেবল বলাই বাড়িতে ঢুকলো। তাদের পেছনে একটা ভিড়, নেতৃত্বে ভূদেব খেটো। বলতার লোক ইতিমধ্যে জেনে গেছে স্বরানন্দ মহাপাত্র আসলে স্বরাজ দাস। গম্ভীর চালে বড়বাবু সরাকে বললেন, শুনলুম তুমি প্রমাণ করেছো গড়ের মাঠে পাতাল ঘরে ভূত নেই।
এটা কি সত্যি? একগাল হেসে সরা বলল, আজ্ঞে হ্যাঁ, এটাও সত্যি। ভূতেই টাকাটা ফিরিয়ে দিয়ে গেছে। তাহলে মিথ্যে ডাকাতির অভিযোগ করেছিল। জানো এর ফল কি হতে পারে? কি আবার হতে পারে? গর্জন করে ভূদেব এগিয়ে এলেন। বংশীবদন আগে ঘরে উঠুক, তারপর ফলটল দেখাবেন। মুঠো করা হাত তুলে জনতার দিকে তাকিয়ে তিনি কথা শেষ করলেন। কি বলো হে তোমরা? হৈ হৈ করে উঠল জনগণ। পুলিশের জুলুম চলবে না, চলবে না। থানা ঘেরাও করব। দাদু, কালই বলতা বন্ধ রাখুন। এসব বলতাকে হারাবার জন্য ছগল খাওয়া বিদ্যুৎপুরে চক্রান্ত। তার সঙ্গে হাত মিলিয়েছেন বড়বাবু। বড়বাবুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এক পা করে পিছু হটে যাচ্ছেন বড়বাবু। দর ঘাম গড়াচ্ছে কপাল আর গালবে। জনতাও এগিয়ে যাচ্ছে তার দিকে। মেজবাবু ফিসফিস করে বললেন, স্যার, বংশীবদনের আহ্বানে বলতায় জনগণের বৃহত্তর স্বার্থে স্বরাজ প্রতিষ্ঠার জন্য। আহ, কি খটোমটো বাংলা বলছো? বড়বাবু ধমক দিলেন। তারপর হাত জোর করে জনতাকে উদ্দেশ্য করে বললেন, স্বরাজ দাস বলেছে ভূতে টাকা ফিরিয়ে দিয়ে গেছে। ব্যাস, আর কোনো সমস্যা নেই। তাহলে এবার আমাদের যেতে দিন। যেতে দাও, যেতে দাও বলে ভিড় পথ করে দিল। ওরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসেই বড়বাবু খিচিয়ে উঠলেন। পাবলিকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি। এই জন্যই তো পুলিশের এত বদনাম। পরশু ফাইনাল খেলা লিচুতলা সহযাত্রীর সঙ্গে। সরা বাড়ির দিকে রওনা হতেই জনতা তার সঙ্গ নিল। যাক বাবা, একটা ফাঁড়া কাটল। দোতলার বারান্দায় সুশি বলল। সাদা মারুতি গাড়িটা সরাদের বাড়ির কাছাকাছি এসে থামল। চালাচ্ছেন পতিত ভট্টাচার্য, তার পাশে সত্যশেখর, পেছনে কালো শার্ট পরে সেই যুবকটি যার হাঁটা দেখলেই মনে হবে বগলে ফোড়া হয়েছে। ওর নাম বধূ, আর আছে বিশ্বনাথ ওরফে বিশুবাবু, শ্যাম্পুকুর ক্লাবের কোষাধ্যক্ষ। বধূ এবং বিশুবাবু সরাদের বাড়িতে আগে এসেছে। গাড়ি থেকে সবাই নামল। বিশুবাবুর হাতে পাতলা একটা অ্যাটাচি কেস। সে বলল, বধূ, তুই যাসনি, গাড়িতে থাক, দরকার হলে ডাকবো। কেন বিশুদা, দানা টানা খাওয়াবার কথা বলতে হবে না, সঙ্গে করে এনেছি। না না, ও সব আজ নয়। বিশুবাবু ওকে থামালো। বধূ বলল, চলো দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সামনে দুজন, পিছনে তিনজন বাবার সড়ক থেকে সরু একটা রাস্তা ধরে এগোলো। তখন সুমি সামনের বাড়িতে এক বউকে ডাকাতির গল্প শোনাচ্ছিল। তিনজন সরাদের বাড়িতে ঢুকে যাওয়ার পর বধূ রাস্তায় পায়চারি শুরু করলো। গল্প করতে করতে জানলা দিয়ে তাকিয়ে সুমির চোখে পড়ল কালো জামা পরা সেই লোকটিকে, যে কয়েকদিন আগে তাদের পিস্তল দেখিয়ে দানা খাওয়াবে বলে গেছিল। বৌদি, ওই তো সেই ডাকাতরা আবার আমাদের বাড়িতে এসেছে। ওরে বাবা, এখন কি হবে? কেউ নেই বাড়িতে, দিদি আর মা ছাড়া। বউটি জানলা দিয়ে উঁকি দিয়ে বধূকে দেখে তারস্বরে চিৎকার করে উঠল, ডাকাত, ডাকাত! ওগো, কে কোথায় আছো? ডাকাত পড়েছে, বাঁচাও, বাঁচাও! পাড়ার সবাই জানে দুদিন আগে ডাকাতি হয়ে গেছে। পাড়ায় এত বাড়ি, এত লোক থাকতেও কিনা পরিচ্ছন্নভাবে ডাকাতিটা করে সটকে পড়ল। ডাকাতটাকে ধরা গেল না। এজন্য সারা পাড়ার নারী পুরুষ খুবই লজ্জিত হয়ে পড়ে। বউটির চিৎকার শুনে এ বাড়ি ও বাড়ি থেকে লোক বেরিয়ে এলো, তবে তারা পুরুষ নয়। তখন বেলা প্রায় 10টা বাজে। পুরুষরা কাজে কর্মে বেরিয়ে গেছে। নানান বয়সী মেয়ে, তাদের হাতে খুন্তি, কাটারি, চালাকাঠ, লোহার শিক, এমনকি ইটের খণ্ড, মাটির ঠেলা। বধূ প্রথমে বুঝতে পারেনি রেড়ে করে যারা তেড়ে আসছে তাদের লক্ষ্য সে নিজেই। একটা মাটির ঠেলা তার মাথায় লেগে ভেঙে যেতে সে সচকিত হয়ে পালাবার জন্য এধার ওধার তাকালো। ডাকাত, ডাকাত! চিৎকারে দাসপাড়া মুখর। তার মধ্যেই একজন বলে উঠল, শিগগির থানায় খবর দে। ফ্রক পরা দুটি মেয়ে ছুটল থানার দিকে, আর বধূ ছুটল বাবার সড়ক ধরে। এখানে সে কিছুই না চিনলেও এখন তার মনে পড়েছে সুশীদের বাড়িটা। সেখানে গিয়ে আপাতত লুকিয়ে থাকা যায়, তাই সে ছুটল সুশীদের বাড়ির দিকে। সত্যশেখররা সরাদের বাড়ির মধ্যে তখন। তাদের দেখে তো সরার মা সুখীর মুখ গম্ভীর। শ্যামপুকুর ক্লাবের বিশুবাবু দুহাত জোর করে বলল, চিনতে পারছেন?
আমি এসে অ্যাডভান্সের টাকা দিয়ে গেছিলুম। পতিতবাবু কাল বললেন সরা ওটা ফেরত দিতে চায়, তাই ফেরত নিতে এসেছি। কোর্টের স্ট্যাম্প পেপারটাও ফেরত দেবো বলে এনেছি। সরা কোথায়? সরা দিদি অমিতা বলল। সরা বাজার গেছে, বাবা গেছে শেওড়াফুলিতে কাজে। পতিত ভট্টাচার্য বলল, দুটো ক্লাব থেকে টাকা নিয়ে সরা খুবই অপরাধ করেছে, এই জন্য ও শাস্তি পেতে পারে। যাই হোক, শ্যামপুকুরের ব্রজবাবু অদ্দূরা যেতে চান না। আমাদের অনুরোধে সরাকে ছেড়ে দিতে রাজি হয়েছেন। বিশুবাবু এসেছেন টাকা ফেরত নিতে, ওকে দিয়ে দিন। সুখীদাসের থমথমে মুখে এবার কান্না ভেঙে পড়ল। ফুঁপিয়ে উঠে বলল, সে টাকা কি আর আছে? সে তো পরশু ডাকাতে এসে নিয়ে গেছে। সত্যশেখর অবাক স্বরে এবার বলল, তা কি করে হয়? আমার ভাইজি কালু এখান থেকে টেলিফোন করে পরশুই বলল টাকাটা রেডি করা আছে, এখন ডাকাতি হয়েছে। অমিতা বলল, বিকেলে যখন ফুটবল খেলা চলছিল। সত্যশেখর বলল, আর কালু তো আমাকে ফোনে বলল সন্ধেবেলায়। বিশু বলল, এখানে একটা বাড়িতে গিয়েছিলুম, সেখানে ছিপছিপের লম্বা কালো রঙের একটি মেয়েকে দেখেছি, নাম কলাবতী। সে কি? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজি। চলুন তো মেয়েটিকে জিজ্ঞেস করি। বিশুবাবু কথাটা সবে শেষ করেছেন, তখনই পাড়া কাঁপিয়ে ডাকাত ডাকাত রব উঠল। এদিকে বধূ ছুটতে ছুটতে সুশীদের বাড়িতে ঢুকে পড়ল। কলাবতী তখন ঘণ্টুদের বাড়িতে ঢেকিতে ধান ভানা দেখতে যাওয়ার জন্য দোতলা থেকে নামছে। ঢেকি সে কখনো দেখেনি। দাদুর কাছে শুনেছে দেশ থেকে নাকি ঢেকি তাড়িয়ে দিয়েছে রাইস মিল। হঠাৎই বধূকে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে উঠতে দেখে সে পথ আটকে বলল, এ কি, কোথায় যাচ্ছেন? এখনো কি বাড়ি সার্চ করবেন নাকি? আমাকে ডাকাত বলে তাড়া করেছে সরার পাড়ার মেয়েরা, হাতে বটি কাটারি আরও কত কি, মেরেই ফেলে দেবে। সরার বাড়িতে আমরা গিয়েছিলাম টাকাটা ফেরত নিতে। আমরা কারা? ব্রাদার্সের পতিতদা, শ্যামপুকুরের বিশুদা আর সত্য বলে একটা লোক। ওহো, কাকাকে তো বলাই হয়নি টাকাটা কোথায়। থানায় খবর দিতে গেছে, আমাকে কিছুক্ষণ ঘাপটি দিয়ে থাকতে হবে। এখনো 3টে পুলিশ কেস ঝুলছে। কি বিপদে যে পড়লুম ক্লাবের জন্য সার্ভিস দিতে এসে। লুকিয়ে থাকতে চান? আচ্ছা আসুন, লুকোবার খুব ভালো জায়গা আছে। দ্রুত পায়ে কলাবতীর নিচে নেমে এলো। পেছনে বধূ খিড়কি দিয়ে বেরিয়ে দিঘির ধার দিয়ে শিব মন্দিরের পেছনে হাজির হলো। পাতাল ঘরের গর্তে মইটা না মানই রয়ে গেছে। সে আঙুল দেখিয়ে বলল, শিগগির নেমে পড়ুন। থানার বড়বাবুর ডাকাত ধরার খুব শখ, এক্ষুনি এসে পড়বেন। বধূ ইতস্তত করে বলল, এই গর্তটা কিসের? পাতাল ঘরের, ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল। নেমে পড়ুন, নেমে পড়ুন। কলাবতী তার পিঠে ধাক্কা দিল। দূরে বাবার সড়ক দিয়ে কয়েকটি লোক উত্তেজিতভাবে লাঠি হাতে যাচ্ছে। বধূ আর একটিও কথা না বলে মই বেয়ে নিচে নেমে গেল। সে নামা মাত্র কলাবতী মইটা টেনে তুলে নিল। হে কি, হে কি, পাতালে নামিয়ে মই কেড়ে নিলে কেন? আমি উঠব কি করে? বধূর আর্তস্বর গর্ত থেকে উঠে এলো। মই না থাকলে পুলিশও নামতে পারবে না, এটাই কি ভালো হলো না? তোমার খুব বুদ্ধি আছে, পরে মই নামিয়ে দেবে তো? নিশ্চয় দেব। কলাবতী মইটা গর্তের পাশে রেখে ফিরে এলো। তাকে দেখে সুশি বলল, কোথায় গেছিলি? চল ঘণ্টুদের বাড়ি। পরে যাব, এদিকে খুব মজা হয়েছে। কলাবতী তারপর যা ঘটেছে সুশিকে বলল। সুশি শুনে বলল, বাছা ধনা এখন ভূতেদের দানা খাওয়া। কলাবতী সবে সদরে পৌঁছেছে। তখনই সদল বলে বড়বাবু বাড়িতে ঢুকলেন, সঙ্গে সরা, সত্যশেখররা এবং প্রায় সারা বোলতাবাসী। এখানে ডাকাত ঢুকেছে? সুশিকে সামনে পেয়ে বড়বাবুর প্রথম প্রশ্ন। সুশি আকাশ থেকে পড়ল, ডাকাত? কই না তো। তুমি কতক্ষণ এখানে আছো? ছেলে মানুষই গলায় সুশি বলল, সকাল থেকেই। কাউকে তো বাড়িতে ঢুকতে দেখিনি। আপনি শুধু আমাদের বাড়িতেই ডাকাত ঢুকতে দেখেন। মেজবাবুর দিকে তাকিয়ে বড়বাবু বললেন, তাহলে কোথায় গেল ডাকাত? পাশের বাড়ি, তার পাশের বাড়ি সার্চ করে দেখবো স্যার। চলুন। ওরা বেরিয়ে যেতেই কলাবতী জড়িয়ে ধরল সত্যশেখরকে। কাকা, যা সব কাণ্ড এখানে হচ্ছে। খুব বেঁচে গেছি রে কালু, এ কোথায় এসে পড়লুম। মেয়েরা ঘিরে ধরে পেটাতে শুরু করে দিল।
ভাগ্যিস এই স্বরাজ দাস এসে পড়ে আমাদের বাঁচালো। বিশুবাবু বলল, হতভাগা বধূটাই যত নষ্টের গোড়া। কেন যে সঙ্গে করে আনলুম, এত টাকা নিয়ে মোটরে যাব, পথে যদি কিছু ঘটে তাই ভাবলুম সঙ্গে একটা গার্ড থাকা ভালো। সত্যশেখর বলল, কিন্তু গার্ডটি গেল কোথায়? পতিত ভট্টাচার্য বলল, গার্ড চলে যাক, টাকাটা যে ডাকাতি হয়ে গেছে। কলাপতি আর সুশি মুখ টিপে হাসছিল। সরা তাই দেখে পকেট থেকে একটা চাবি বার করে দেখিয়ে বলল, আমার টোকেনটা এবার দেবে তো? ছো মেরে সুশি চাবিটা সরার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, ফাইনালটা খেলে দেওয়ার পর টোকেন। আপনারা বৈঠকখানা ঘরে বসুন, টাকা আনছি। বলেই সুশি ছুটল দোতলায়। তিনজনেই যথেষ্ট অবাক। যে টাকা ডাকাতি হয়েছে বলে তারা শুনেছে, সেই টাকা আনতে গেল কিনা এই মেয়েটি। সত্যশেখর বলল, ব্যাপার কি রে কালু? কলাপতি জবাব দেওয়ার আগেই সরা বলল, ব্যাপার কিছুই নয়, ডাকাতরা ভূতে তারা খেয়ে অ্যাটাচি কেসটা মাঠে ফেলে পালিয়ে যায়। কলাপতি সেটা কুড়িয়ে পেয়েছে। বাবা বলছিল এখানে ভূত আছে বলে লোকে বিশ্বাস করে, তাহলে সত্যি সত্যিই আছে? তোকে তাড়া করেনি তো কালু? মুখটাকে গম্ভীর করে কলাবতী বলল, করবে কি করে? বর্দি পই পই করে বলে দিয়েছে বেলগাছ শেওড়া গাছের দিকে না যেতে। আমি একদম যাইনি। বলে দিয়েছিল ভূতের পা খুব লম্বা হয়, তারা করলে শাড়ি পরে ছুটতে পারবো না। আমি শাড়ি পরিনি। সুশি অ্যাটাচি কেস নিয়ে এলো। চাবি দিয়ে ঢাকনাটা খুলতেই দেখা গেল বান্ডিল করা 1000 টাকার নোট থরে থরে বিছানো। বিশুবাবু তার অ্যাটাচি থেকে কোর্টের স্ট্যাম্প পেপার বার করে সরার হাতে তুলে দিল। তার মুখে জল জল করে উঠল মুক্তি পাওয়ার আনন্দ। কৃতজ্ঞ চোখে এসে কলাপতি সুশির দিকে তাকালো। তাহলে বাবা, কাল বংশীবদন বিএসসির ঘরে উঠছে? সবাই ফিরে তাকালো দরজার দিকে। ব্যাংক কাকা দাঁড়িয়ে। জান লড়িয়ে দেব। সরার গলায় প্রতিজ্ঞার সুর। প্রত্যেক বছর আমি খেলে দিয়ে যাব, যদি কলেজটা হয়। তাহলে এবার যাওয়া যাক। বিশুবাবু উঠে দাঁড়িয়ে বলল, পতিতদা, আমাদের নো অবজেকশন চিঠিটা কলকাতায় গিয়েই দেব। এ কি এক্ষুনি যাচ্ছেন? একটু মিষ্টি মুখ না করলে হয়? ব্যাংক কাকা আপত্তি তুললেন। ইকরির সুবল সামন্তের মাখা সন্দেশ এই অঞ্চলের বিখ্যাত মিষ্টি, আনতে লোক পাঠিয়েছি। বটে বটে। সত্যশেখর চেয়ারে বসে পড়ল। আগে তো কখনো শুনিনি, অথচ আমি কিনা হুগলিরই সন্তান। তাকে মর্মাহত দেখালো। মিষ্টিমুখ সেরে ফেরার জন্য গাড়িতে বসে পতিত ভট্টাচার্য বলল, হ্যাঁ রে সরা, তুই ন্যাড়া হলি কেন? কলাপতি বলল, কলকাতার রোনাল্ডো হবে বলে। বিশুবাবু চিন্তিত স্বরে বলল, বধূটা যে গেল কোথায়? সত্যশেখর বলল, 2 কিলো মাখা সন্দেশ নিয়ে যাস রে কালু। সেদিন সন্ধেবেলায় শীতলের মা পড়ি মরি দোতলায় ছুটে উঠে এলো। ভয়ে তার চোখ ঠিকরে বেরোচ্ছে। ও দিদিমণিরা, কেমন যেন আওয়াজ হচ্ছে শিব মন্দিরের ওদিক থেকে। তোমরা যে বললে ভূত টুত সব মিছে কথা, কই আগুতে তো এমন আওয়াজ হতো নি। সুশি বলল, হতনি, তার কারণ তখন ভূতেদের খিদে পেতনি। কালু, এবার চল, দুটো দানা পানি খাইয়ে আসি ভূতটাকে। কদিন ওকে আটকে রাখবি? বংশীবদন ঘরে উঠলে ওকে ছাড়বো। বংশীবদন সিল্ক প্রথমবার জিতল বোলতা স্পোর্টিং ক্লাব। স্বনামেই খেলেছে স্বরাজ দাস। দর্শক সমাগমে কেউ কেউ দাবি করেছে এটা মহকুমার রেকর্ড। এমএলএ এবং রাজ্যের এক প্রতিমন্ত্রীর হাত দিয়ে পুরস্কার দেওয়া হোক। ভূদেব খেটো ঘোষণা করেন গড়ের মাঠে কলেজ স্থাপন করা হবে। ম্যাচে সরা ডবল হ্যাট্রিক করতে পারেনি, কিন্তু বোলতার লোকেরা তাতে অখুশি নয়। তারা দেখলেও ম্যাচ শেষ হওয়ার 7 মিনিট আগে পর্যন্ত বিএসসি 2 গোলে হারছিল। তারপর স্বরাজ দাস অলৌকিক খেলা খেলে 3টি গোল দিল। এমন রুদ্ধশ্বাস অবস্থায় তারা আগে কখনো পড়েনি, বা এমন শিহরণ তারা আগে কখনো অনুভব করেনি। তারা পটকা ফাটালো, হাউই ওড়ালো, আবির মাখলো। বোলতা হাই স্কুলের হেডমাস্টার ঘোষণা করলেন কাল স্কুলে ছুটি থাকবে। ভিআইপি এনক্লোজারে বসা সুখী দাস গজগজ করে বলে, 2টো কেন, 3টে ক্লাব থেকে সরা অ্যাডভান্স নেওয়ার মতো খেলেছে। সুশি কলাবতীর কানে কানে বলল,
সরাকে যেন ভূতে পেয়েছিল, সত্যি দারুণ খেললো। ঘন্টুকে দেখে কলাবতী তার হাতে টোকেনটা দিয়ে বলল, এটা সরাকে দিয়ে দিও, ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ। বাড়ি ফিরে কলাবতী আর সুশি পাতাল ঘরের গর্তের কাছে গেল। মইটা গর্ত দিয়ে নামিয়ে সুশি বলল, এবার উঠুন, আর ভয় নেই। সারা বলতা এখন নাচানাচি করছে, কেউ আর আপনার দিকে তাকাবে না। উঠে এলো বধূ ধুকতে ধুকতে। আমি এখন সেফলি যেতে পারবো তো? কলাবতী বলল, পারবেন, তবে ওই কালো জামাটা খুলে। আরও 7 দিন বোলতায় থেকে ওরা কলকাতায় ফিরে আসে। আসার দিন সকালে ব্যাংক কাকা একটা প্যাকেট কলাবতীর হাতে দিলেন। কলাবতী সেটা খুলে দেখল দুটো শাড়ি। এই দুটোই সুশি বেছেছিল বোলতা বস্ত্রালয়। শাড়িতে পিন দিয়ে কাগজ আটা, তাতে লেখা, বোলতার জনগণের কৃতজ্ঞতা ও ভালোবাসা তোমরা গ্রহণ করো, আবার এসো, ইতি ভূদেব খেটো। শুনছিলেন মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে ভূতের বাসায় কলাবতীর শেষ পর্ব। কেমন লাগলো গল্পটা অবশ্যই শোনার অপেক্ষায় থাকলাম। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার নতুন গল্প। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।